সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক টালি খাতায় প্রতি বৃহস্পতিবার আমরা আলোচনা করি পুঁজিবাজার নিয়ে। আজকেও আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করতে চাই এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে দুজন যুক্ত হয়েছেন। এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে কান্তি কুমার সাহা এবং রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা। ওনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমরা আলোচনা করতে চাই পুঁজিবাজার নিয়ে এবং সামনে নির্বাচনের পরে পুঁজিবাজারের আসলে সংকটগুলো কিভাবে দূর করা যাবে কিংবা সাম্প্রতিক সময়ে আসলে কি করা উচিত, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই আমাদের অতিথিদের সঙ্গে। শুরুতেই স্বাগত জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা। আপনাকে একটু আপনার কাছে প্রথমেই জানতে চাই যে বর্তমান পুঁজিবাজারে যে তারল্য সংকট কিংবা বিনিয়োগ কমে যাওয়ার প্রধান অবকাঠামোর দুর্বলতাগুলো কি কি একটু বলবেন? জি, ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। এবং আমরা যে টাইটেলটা দেখলাম, নতুন সরকার আমরা আশা করি খুব শিগগিরই প্রতিষ্ঠিত হবে এবং তখন কি কি করার দরকার পুঁজিবাজারকে আরো সাবলীল এবং গতিশীল করার জন্য, আর কি কি জিনিসগুলো এখন নাই। আমি যেটা বুঝি, একটা বড় বেনিফিট যেটা আমরা পাবো, এতদিন পর্যন্ত আমরা একটা অস্থিরতার মধ্যে ছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা সরকারের পরিবর্তন হওয়ার পরে ওনারা প্রতিষ্ঠিত হয়েছেন এবং এখানে আমরা অনেক চেঞ্জ দেখেছি। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান নতুন ভাবে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসছেন, মানে অর্থ ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনটার কারণেও দেখা গেছে আমরা পুঁজিবাজারে তেমন কোনো ভালো কিছু দেখতে পাইনি। ভালো কিছু না দেখতে পারার একটা বড় কারণ হইলো ইনভেস্টার্সদের পুঁজিবাজারের প্রতি যে আগ্রহ আছে সেই আগ্রহটা নাই। আমাদের বাজারের একটা ইউনিকনেস হলো যে আমাদের মেজরিটি অফ দি ট্রানজাকশনস যেটা হয় সেটা ব্যক্তি বিনিয়োগকারীরা করেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখানে মোটামুটি ভাবে কাজ করে না। তো আমি নতুন সরকারের কাছে আশা করব যে তারা এমন ভাবে জিনিসগুলো করবেন যাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগকারীরা বেশি পার্টিসিপেট করতে পারেন এবং বাজারের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা পরিবর্তন করার দরকার। যেমন ধরেন, আমাদের বাজারের উইথ নাই, ডেপথ নাই। তার মানে আমাদের নাম্বার অফ সিকিউরিটিজ ট্রেডেড ইন দ্য মার্কেট আর ভেরি ফিউ, এবং প্রতিটা সিকিউরিটির যে মার্কেট ক্যাপিটালাইজেশনটা তত বড় না। সেই কারণে অনেক সময় দেখা যায় আমরা যখন ট্রানজাকশন করি, ট্রানজাকশনের কারণে অনেক সময় বাজারের মধ্যে দামের একটা প্রভাব পড়ে। এই সমস্ত জিনিসগুলো যদি আমি এলিমিনেট করতে চাই, নতুন নতুন বাজারে আইপিও আনতে হবে, নতুন নতুন সিকিউরিটিজ আনতে হবে। আমি এ প্রসঙ্গে বলে রাখি, বাংলাদেশে বিশেষ কোনো কারণে কিনা জানি না, আমরা কিছু কিছু ট্রানজাকশন করতে পারি না আমাদের দেশে। যেমন ধরেন, আমরা শর্ট সেল করতে পারি না। শর্ট সেল না করার কারণে আমাদের অনেক ইনভেস্টাররাই যে বেনিফিটটা পেতে পারতো সেই বেনিফিটটা তারা পায় না। আর আমাদের বাজারের মধ্যে আরেকটা বেশি দুর্বলতা হলো যে আমাদের বাজারে আমাদের অপশনস নাই। তার মানে ডিরাইভেটিভ সিকিউরিটি যদি থাকে, আমরা পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট করে রিস্ক ম্যানেজমেন্ট করতে পারতাম। এই রিস্ক ম্যানেজমেন্ট আমরা করতে পারছি না। সেইগুলো যদি নিরসন করা যায়, আমার মনে হয় পুঁজিবাজার একটু ভালোর দিকে যাবে বলে আমরা মনে করি। জি, আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন, আমরা একটু তার সাথেও কথা বলতে চাই। কান্তি কুমার সাহা, একটু আপনার কাছে আমি একটু জানতে চাই যে রাজনৈতিক আনস্টেবল মানে রাজনীতির অস্থিতিশীলতাও কি পুঁজিবাজারে প্রভাব ফেলে কিনা? ওয়েল, অফকোর্স পুঁজিবাজারে যে কোনো সেন্সিটিভ জিনিসই মারাত্মকভাবে ইম্প্যাক্ট ফেলে, অ্যান্ড পলিটিক্যাল ইনস্টেবিলিটি অফকোর্স দ্য টপ ওয়ান। সো যার কারণে আমরা গত 1.5 বছর দেখেছি যে পুঁজিবাজারে তেমন কিছুই হয়নি, বাট বাট এতটা খারাপ আমরা এক্সপেক্ট করিনি। আমরা এর আগেও দেখেছি টাইম টু টাইম গভর্নমেন্ট বদল বা আর্মি রুল যখন এসছে, তখনই কিন্তু ক্যাপিটাল মার্কেটের এক ধরনের স্বাভাবিক স্বচ্ছন্দ ছিল, তার নিজস্ব গতিতে চলতো। কিন্তু এবার যেটা আমরা দেখিনি, এটার একটা কারণ হতে পারে যেটা মার্কেট এক্সপার্টরা বলে থাকে, সেটা হচ্ছে যে এই সময়ের ভিতরে কোনো নতুন কোনো কিছু আসেনি, নট এ সিঙ্গল আইপিও। আমরা ক্যাপিটাল মার্কেট নিয়ে এত কথা বলি, এত সাজেশন, এবং একটা টাস্ক ফোর্স হয়েছিল, তাদের রিকমেন্ডেশন ছিল, নট এ সিঙ্গল আইপিও। এটা এটা একটা ভালো লক্ষণ না, এটা হওয়া উচিত ছিল। এবং আমাদের দুর্বলতা আরেকটা হচ্ছে বন্ড মার্কেট ডেভেলপ করেনি, এটাও আমরা অনেক সময় বলেছি। সুতরাং ইলেকশন হয়ে যাওয়ার পরে আমরা সবাই আশা করছি দীর্ঘদিন ধরে যে একটা গ্রহণযোগ্য ইলেকশন হবে এবং সবাই পার্টিসিপেট করতে পারবে, যার কারণে একটা সরকার গঠন করবে যেই ক্ষমতায় আসুক না কেন, এবং এবং ওভারঅল আমাদের পলিটিক্যাল সিস্টেমটা স্টেবল থাকবে। এটা যদি হয় তাহলেই আমরা পরবর্তী ধাপে যেতে পারি, যেটা আপনারা আজকে নাম দিয়েছেন নির্বাচিত সরকারের কাছে পুঁজিবাজার প্রত্যাশাগুলো আমরা বলবো, বাট এটা হচ্ছে মিনিমাম প্রিকন্ডিশন।
এই আচ্ছা, প্রিকন্ডিশনটা যদি ফুলফিল হয়, ডেফিনেটলি আমাদের আরো অনেক কিছু চাওয়ার আছে, তো সেগুলো আমরা সেদিকে থাকতে আমরা বলবো। নিশ্চয়ই কান্তি কুমার সাহা, আরেকটি বিষয় আমি আইপিওর বিষয়ে একটু একটু জানতে চাই। আইপিও প্রক্রিয়া সহজ করার আলোচনা চলছে, মানে আপনার কি মনে হয় যে এতে করে বিনিয়োগ বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে? অফকোর্স, বাট তার আগে যেটা দরকার, হুম। আমরা অনেক যুগ ধরেই দেখছি যে রেগুলেটরের সঙ্গে মার্কেট ইন্টারমিডিয়ারিজ বা অ্যাসোসিয়েশন গুলো মিটিং হচ্ছে টাইম টু টাইম। সেই মিটিং গুলোতে যে ধরনের জিনিসগুলো রিকমেন্ডেশন আসে, তার খুব সামান্যই পলিসি আকারে আসে। আচ্ছা, আর এটা যদি হয় তাহলে তো হলো না। আমরা আজ পর্যন্ত কোনোদিন দেখিনি যে রেগুলেটর, সেন্ট্রাল ব্যাংক, এনবিআর এবং যতগুলো অ্যাসোসিয়েশন আছে, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, দেন ব্রোকারেজ অ্যাসোসিয়েশন এন্ড আদার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাসোসিয়েশন, যারা এই মার্কেটটার ইন্টারমিডিয়ারিজ, যারা কাজ করে ডেভেলপমেন্টের জন্য কাজ করে, ইনক্লুডিং ডিএসসি এন্ড সিএসসি, এই সবাই মিলে একটা মিটিং করে তার এই মার্কেটকে ডেভেলপ করার জন্য কি কি করা দরকার। যেমন আইসোলেশনে আমরা যদি এনবিআর কে না নিই, এখানে ট্যাক্স ইনসেন্টিভ ছাড়া মার্কেট ডেভেলপ করবে না। লুক এট শ্রীলঙ্কা, যারা 15 বছর 20 বছর আগে দ্যাট ফিউ পলিসিস যে ইনসেন্টিভ দেওয়া হবে, অ্যান্ড নাও দে আর লিস্টেড কোম্পানির সংখ্যা অলমোস্ট আমাদের মতো, অথচ আমাদের ইকোনমি জিডিপি সাইজ ইজ হাফ অফ আস, তাই না? এবং ওদের ওখানে এখন বন্ড এবং ডিবেঞ্চার মার্কেট ইজ ভেরি মাচ ডেভেলপ, গভর্নমেন্ট ওখান থেকে টাকা তোলে, এবং লং টার্ম ফাইন্যান্সিং যেটা আমাদের ব্যাংক গুলো করে থাকে, সেটার জন্য সবাই ক্যাপিটাল মার্কেটে নিশ্চিন্তে যেতে পারে, যেটা আমাদের এখানে টোটালি নেই। আমাদের এখানে ব্যাংক সবকিছু করে। তো ব্যাংকের এখানে ব্যাংক রেগুলেটরের দায়িত্ব হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিং ব্যাংকে বন্ধ করা। কমার্শিয়াল ব্যাংকের ফান্ডিং টেনার হচ্ছে 1 বছর ম্যাক্সিমাম, সেখানে তারা 10 বছরের ফাইন্যান্স কিভাবে করে? কোনোভাবে এটা, দেয়ার আর লট অফ মিসম্যাচেস, তাই না? সুতরাং দীর্ঘমেয়াদের যে পুঁজি, সেটার জন্য এখানেই আসতে হবে, ক্যাপিটাল মার্কেটেই আসতে হবে। জি। তার মানে পলিটিক্যাল যে স্ট্যাবিলিটি এটি খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে যে বিষয়টি আলোচনা করছিলাম, আইপিওর প্রক্রিয়া সহজ যদি করা হয় তাহলে বিনিয়োগ বাড়ার সম্ভাবনাও বাড়বে। আপনারা দুজনই থাকুন, একটা আমাদের বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আবারও আলোচনায় ফিরবো। বিরতি নিচ্ছি, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আমাদের আজকের আলোচনার বিষয়, নির্বাচিত সরকারের কাছে পুঁজিবাজারের প্রত্যাশা কি। আলোচনা করতে অনলাইনে যুক্ত রয়েছেন অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসির সিইও কান্তি কুমার সাহা এবং পুঁজিবাজারের বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা। স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের দুজনকেই। বিরতির পর শুরু করতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা, আপনাকে দিয়ে। পুঁজিবাজারের আস্থার সংকট আসলে দীর্ঘদিনের। আপনার কি মনে হয় যে নতুন সরকার আসলে এই আস্থার সংকট সহজেই কাটিয়ে আনা সম্ভব? সহজে হয়তো সম্ভব হবে না, কিন্তু একটা যদি স্থিতিশীল গভর্নমেন্টের আমরা দেখি যে একটা প্রত্যাশা আছে, তাইলে মনে হয় আমরা অনেকেই বোধহয় আর একটু আস্থা নিতে চেষ্টা করবো। আমাদের বাজারটা কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। আমাদের অনেক সিকিউরিটিজ আছে ভালো পারফর্ম করে না, সেই জন্য জেড ক্যাটাগরির সিকিউরিটিজ অনেক বেশি। আবার কিছু সিকিউরিটিজ আছে যারা খুব ভালো, কিন্তু তাদের ফেয়ার মূল্য আমরা নির্ধারণ করতে ব্যর্থ হয়েছি। তো বাজার যদি ন্যায্য মূল্য নির্ধারণ করতে ব্যর্থ হয়, আন্ডার প্রাইসড সিকিউরিটি যদি অনেক থাকে, লোকজনের মধ্যে একটা বিরাট রকমের সমস্যা থাকে। কারণ আমি একটা পোর্টফোলিওতে মধ্যে কিছু কিছু সিকিউরিটিজ আছে যেগুলো আন্ডার প্রাইস, বিক্রি করতে পারতেছি না, বিকজ আই থিঙ্ক দ্যাট দে আর নট ফেয়ারলি প্রাইস। আমাদের বাজার কিন্তু দক্ষতার সাথে বাজারের যে মূল্য হওয়া উচিত সেটা করতে পারে না। তো আমরা যেটা মনে করি আর কি, এর জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটা ভূমিকা আছে বাংলাদেশে, এই ভূমিকাটা আমরা দেখি না। মিউচুয়াল ফান্ডস যেগুলো আছে তারা কিন্তু এই কাজটা করার কথা, কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটাই বাংলাদেশে বেসিক্যালি একটা পরিত্যাজ্য ইন্ডাস্ট্রি বলেই আমার মনে হয়। তো সেই কারণে সমস্যা আছে। তা আমরা যেটা আশা করব, নতুন সরকার আসলে যদি একটা দীর্ঘমেয়াদে তারা থাকেন, ওর মধ্যে পলিসি বা আইন যা আছে সেগুলোকে যদি কন্টিনিউটিও দিতে পারেন, তাইলে বোধহয় একটা ইমপ্রুভ এনভায়রনমেন্ট আমরা দেখব। বিনিয়োগকারীদের আস্থা ক্রমে ক্রমে বাড়বে এবং এতে করে পুঁজিবাজারের অবস্থাটা একটু ভালোর দিকে যাবে। জি, নিশ্চয়ই। আমাদের আরেকজন অতিথি রয়েছে, আমরা একটু তার কাছে জানতে চাই। কান্তি কুমার সাহা, আপনার কাছে একটু আমি জানতে চাই যে নিয়ন্ত্রক তদারকি আসলে জোরদার করলেই কি পুঁজিবাজারের অবস্থা ভালো হবে? ওয়েল, কন্ট্রোল করার তো দরকার আছে, জি। বাট সেই কন্ট্রোল যদি ডেভেলপমেন্টের তুলনায় বেশি হয়ে যায়, তাহলে তো মার্কেটের গতি বাধাগ্রস্ত হবে। সুতরাং কন্ট্রোল এবং ডেভেলপমেন্ট দুটো সাইড বাই সাইড চলা উচিত। আর কন্ট্রোলটা হওয়া উচিত আধুনিক, কারণ আগেরকার সিস্টেমে যেভাবে মনিটর করা হয়, হুম। যে
হঠাৎ করে একটা শেয়ারের দাম বেড়ে গেল 1 মাসের ভিতরে উইদাউট এনি সেন্সিটিভ ইনফরমেশন, অ্যান্ড অ্যাকর্ডিংলি এটা 15 দিন পরে ইনভেস্টিগেশন হলো, 3 মাস পরে ফাইন করা হলো। নো, এগুলো আজকাল কাজ করে না। যারা ম্যানিপুলেট করে, যারা মার্কেটে কারসাজি করে, তাদেরকে ধরতে গেলে আপনাকে ইনস্ট্যান্টলি অন দ্য স্পট ধরতে হবে। এবং সেটার জন্য আমি বারবার ডিজিটাইজেশনের উপর জোর দিয়েছি যে ডিজিটাইজেশন, টেকনোলজির পিছনে টাকা খরচ করতে হবে, যাতে অন দ্য স্পট, অন দ্য সেম ডে, কোন জায়গায় কোন ট্রেডের উপরে এত বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে অথবা সেল প্রেশার হচ্ছে, এগুলো আইডেন্টিফাই করে সেম ডেতে তার কাছে ট্রেসার যাবে এবং একই দিনে উত্তর দিতে হবে টু দ্য ব্রোকারেজ হাউসকে। দ্যাট ইজ দ্য ওয়ে যে কোনো ইভেন এশিয়ার ডেভেলপ মার্কেটগুলো এভাবে কাজ করে। এটা হচ্ছে তদারকি সাইড। রাইট। আর ডেভেলপমেন্টের সাইডে যেগুলো, সেটা তেমন কিছুই হচ্ছে না, সেটা আমাদের দুর্ভাগ্য। আর আমি একটু আগে মুসা সাহেবের সাইড লাইনে ওনার সঙ্গে আলাপ করছিলাম যে ইলেকশনের পরে আপনি এটা বলছিলেন যে গ্রহণযোগ্য গভর্নমেন্টের এটা একটা পজিটিভ আছে, বাট দ্যাট ইজ নট দ্য এভরিথিং, দ্যাট ইজ দ্য মিনিমাম, বেয়ার মিনিমাম। নাম্বার 2 হচ্ছে যে সব পার্টিকে নিয়ে, সব কনসার্নড বডিগুলোকে নিয়ে একটা কিক অফ মিটিং হওয়া উচিত, যেখানে নট অনলি বিসেক বাট সেন্ট্রাল ব্যাংক, ট্যাক্স অথরিটি আর কি, এনবিআর, এবং যতগুলো অ্যাসোসিয়েশন আছে, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ অ্যাসোসিয়েশন, দেন আপনার মিউচুয়াল ফান্ড যারা আছে, Right. অ্যাসেট, সবাই মার্কেট যারা ডেভেলপমেন্টের জন্য, তাদের সবাইকে নিয়ে বসতে হবে তারা কিভাবে দেখতে চায়। এখন আমি রেগুলেটর, আমি বুঝি না বুঝি আমি হঠাৎ করে একটা কিছু নতুন কোনো ডিভাইস করে দিলাম, সেটা মার্কেটের জন্য ভালো হবে না খারাপ হবে, এটা একমাত্র বলতে পারে যারা মার্কেটে দীর্ঘ বছর ধরে কাজ করছে। সো তাদের কথা শুনতে হবে। আর ট্যাক্সের ইনসেন্টিভ ছাড়া আমার মনে হয় না মার্কেটকে ডেভেলপ করার কোনো উপায় আছে। আরেকটা প্রিকন্ডিশন হচ্ছে যে ঘন ঘন মার্কেটে ইন্টারফেয়ার করা যাবে না। আমার মনে হয় এইগুলো তো একটা আছে। মাইক্রো লেভেলে বলতে গেলে আমাদের অনেকদিন ডিমান্ড হচ্ছে যে সরকার আইপিওতে নিয়ে আসবে যেগুলো প্রফিটেবল কোম্পানি। গভর্নমেন্টের গ্রিনফিল্ড প্রজেক্টগুলো দীর্ঘমেয়াদী ঋণ, ব্যাংকে না গিয়ে সোনালী অগ্রণী রূপালী জনতা, এগুলোর অবস্থা, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি নাই, এদের অবস্থা খুবই খারাপ। ওখানে না গিয়ে ক্যাপিটাল মার্কেটে থেকে পুঁজি তুলতে হবে। যে কোনো গ্রিনফিল্ড বা আইপিও বা গভর্নমেন্টের প্রজেক্টে আমার মনে হয় না এখানে 15-20 হাজার কোটি টাকা তোলা কোনো সমস্যা, বাট সমস্যা হচ্ছে আমার ইচ্ছা। এবং আরেকটা হচ্ছে যে ট্যাক্স ইনসেন্টিভ দিতে হবে। ট্যাক্স ইনসেন্টিভ ছাড়া আমাদের মতো এইসব দেশে কোনো জায়গাতেই আপনার বন্ড মার্কেট বলেন, আইপিও মার্কেট বলেন বা মিউচুয়াল ফান্ড ডেভেলপ করেনি। এটা দীর্ঘমেয়াদী একটা ট্যাক্স স্ট্রাকচার করতে হবে এবং সেটা প্রমিস করতে হবে যে এটা একবার শুরু হওয়ার পরে দীর্ঘ 10 বছর 15 বছর এভাবে চলবে। এর কোনো যদি ডিসরাপশন হয় তাহলে কিন্তু মার্কেট ওইভাবে কাজ করবে না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে আমরা অ্যাপ্রুভালের জন্য একটা আইপিও যারা ইস্যু ম্যানেজার সাবমিট করে অন বিহাফ অফ দ্য ইস্যুয়ার, সেখানে কতগুলো কমপ্লায়েন্সের স্ট্যান্ডার্ড থেকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হয় তারা সবাই জানে। এটা কেন অ্যাপ্রুভাল হতে 6 মাস 1 বছর লাগবে, এটা আমরা কারণ বুঝি না। পৃথিবীর বিভিন্ন দেশে এটা 15 দিন, ইন্ডিয়াতে 15 দিনে অ্যাপ্রুভাল হয়। আমার এসিসি আমরা দেখেছি শ্রীলঙ্কাতে 1 মাস 1.5 মাসের বেশি সময় লাগে না একটা বন্ডের অ্যাপ্রুভাল হতে বা একটা আইপিও হতে। আমাকে মুসা সাহেব বলছিলেন যে ইসরায়েলে 3 দিনের ভিতরে অ্যাপ্রুভাল দিতে হয়, ডিক্লাইন করতে হয়। Right. ওয়াই আমাদের একটা আইপিও কি এমন রকেট সায়েন্স যে এটার জন্য অ্যাপ্রুভাল দিতে 1 বছর লাগবে? জি, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা, আরেকবার আমি আপনার কাছে একটু আসতে চাই যে আমি যদি একদমই একটু সহজভাবে জানতে চাই যে শৃঙ্খলা ফেরাতে আপনার যদি কোনো পরামর্শ থাকে, অনেক বিষয় উঠে এসেছে আপনাদের দুজনের বক্তব্যতে কথায়, কোনো পরামর্শ থাকলে জানতে চাই একটু। সবচেয়ে বড় জিনিস যেটা লাগবে, আপনি যেটা বললেন, শৃঙ্খলা যদি আনতে চান, স্থিতিশীলতা থাকতে হবে। আচ্ছা। আমাদের ইরেটিক ওয়েতে রেগুলেশন চেঞ্জ করা যাবে না এবং বাজারের মধ্যে ঘন ঘন ইন্টারভেনশন করা ঠিক হবে না। যারা নাকি আমাদের বিনিয়োগকারী আছেন তারা যেন নিশ্চিত থাকতে পারেন। আমার সহ-আলোচক যে কথাটা বললেন সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। আমাদের আইপিওর বাজারটাকে আরো স্ট্রিমলাইন করতে হবে। যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু বাজারে নতুন বিনিয়োগকারী আমরা পাবো না। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি যদি ঘন ঘন নীতি চেঞ্জ করেন তাইলে কিন্তু বিনিয়োগকারীরা বেসিক্যালি বিভ্রান্ত হয়ে যাবে। আমরা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে চাই না। একটা পলিসি হইলে এইটার যেন 10 থেকে 15 বছরের একটা স্থিতিশীলতা থাকে, সেই জিনিসটা থাকতে হবে। তা আমার মনে হয় বাজারের উন্নয়নের জন্য আরেকটা জিনিস এমফাসাইজ করছেন মিস্টার সাহা, সেটা হলো ট্যাক্স ইনসেন্টিভ দিতে হবে। এটা কিন্তু একটা বড় জিনিস। আমাদের বাজারটা এখন সাপ্রেসড আছে, এইটাকে অন্তত যদি একটু তাজা করতে হয় আমাদের ট্যাক্স ইনসেন্টিভের দিকে চিন্তা করতে হবে। যদি না করি তাহলে বোধহয় সহজে আমরা বাজারটাকে ঘুরাতে পারবো না।
জি, ডিজিটাইজেশন সেক্ষেত্রেও তো গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। ও ইয়া এটা তো লাগবেই। আমি একটু আগেই বলতেছিলাম আইপিওর জন্য ওনারা আইপিওতে ডকুমেন্টস গুলো সঠিকভাবে সাবমিট করেছে কিনা এটা দেখার জন্য একজনের কতদিন সময় লাগতে পারে। আসলে এটা কাউকে দেখার দরকার নাই। এটা একটা টেকনিক্যাল জিনিস। যদি একটা সফটওয়্যার তৈরি করে দেওয়া হয় কি কি লাগবে সেই সমস্ত ডকুমেন্ট গুলো সাবমিট করা হয়েছে কিনা, যে সমস্ত ডকুমেন্টে যে ইনফরমেশন গুলো থাকা দরকার সেটা আছে কিনা, সেটা যদি কম্পিউটারে বলে দেয় তাহলে একজন লোককে দেখতে হবে না। জি, তো আমাদের সময় অনেক কমাইতে পারি, আমরা কমাইতে চাচ্ছি না বেশি মনে জি, হয়, অথবা পারছি না। জি, নিশ্চয়ই। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, কান্তি কুমার সাহা এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।